দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ। 24 ঘন্টা আপনারা জানেন টানা দীর্ঘদিনের ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর গণপরিবহন সহ সারা দেশের গণপরিবহন, এবং আস্তে আস্তে অফিস আদালত খুলছে। এই সময়ে আবার স্বাস্থ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বের হয়ে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেটি হচ্ছে যে সারা বাংলাদেশকে প্রয়োজনে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন অর্থাৎ জোন ভিত্তিকভাবে ভাগ করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে সরকার। সেসব নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখতে চাই যে আমরা কোন পথে করোনা মোকাবেলা করছি এবং তার কৌশলী বা কী। আলোচনার বিষয় নির্ধারণ করেছি আলোচনায় করোনা মোকাবেলা কৌশল। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি, মাহফুজ মিশু। দর্শক, বলছিলাম করোনা মোকাবেলার কৌশল বাংলাদেশ কি নিচ্ছে সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। একই সঙ্গে সেই কৌশল নিয়ে যে সমস্ত বিতর্ক রয়েছে কিংবা তার সমাধানের পথ কি সেসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের সঙ্গে আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আরাফাত। আমাদের সঙ্গে আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের চারজনকে স্বাগত। আমরা আলোচনা শুরু করব, তার আগে ছোট্ট টাইটেল ব্রেক। দর্শক, আলোচনার জন্য আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন তাদের ভিতরে 3জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতি এবং রাজনৈতিক চিন্তা, সমাজ চিন্তার সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে এর বাইরে আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। এবং আপনারা জানেন যে আইইডিসিআর মূলত এই ধরনের সংক্রামক ব্যাধি নিয়ে গবেষণার কাজটি মূলত করে থাকে, যদি এ দফায় তারা পরীক্ষা এবং পুরো বিষয়টিও লিড দিয়েছে দীর্ঘদিন ধরে। ডাক্তার আলমগীর, আপনার কাছে একটু শুরুতেই শুনতে চাই যে কালকেও এখানে আলোচনা হচ্ছিল যে বৈশ্বিক প্রেক্ষাপট অনেকে বলছেন যে আমরা এখন পিক টাইমটা পার করছি। সেই অবস্থায় আমরা আসলে কেমন আছি, এবং খুবই আলোচনা ইতিবাচক অথবা নেতিবাচক হচ্ছে যে এই সময়ে যে দীর্ঘদিনের 66-67 দিনের যে সরকারি ছুটি সেটিকে শেষ করে আস্তে ধীরে অফিস আদালত খোলা, তারপরে হচ্ছে গণপরিবহনগুলো সীমিত আকারে চালু করা, আমরা দেখছি যে লঞ্চে বাসে সেটি আসলে মেনটেন করা যাচ্ছে না। ফলে সেখান থেকে আমরা এখনো কি ঝুঁকিমুক্ত হলাম, নাকি এই সিদ্ধান্তগুলোর ফলে মানুষের আচরণ যদি ঠিক না হয় তাহলে ঝুঁকি আরো বাড়লো? ডাক্তার আলমগীর। ধন্যবাদ। আসলে বেশ কিছুদিন থেকে আমরাও প্রজেকশন করছিলাম যে মে মাসের শেষের দিকে হয়তো কমতে শুরু করবে, কিন্তু আপনি জানেন যে কিছু সিদ্ধান্ত সেটা শুধু বিজ্ঞান ভিত্তিক তো নয়, রাষ্ট্র শুধু বিজ্ঞানের উপর চলে না, এবং অর্থনীতি, সমাজনীতি এবং বিভিন্ন ডিসিশনে আমাদের দুটি ভুল হয়ে গেছে। ভুল হওয়ার একটা ডিসিশন ছিল যে ঈদের আগে প্রথমে একটা ডিসিশন ছিল যে জেলা থেকে জেলায় কেউ যাবে না, ঈদে এবার কেউ বাড়ি যাবে না, ঈদ আমরা যেখানে আছি সেখানেই করবো। কিন্তু একটা সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে গ্রামের বাড়ি যাওয়া যাবে বা গ্রাম যাওয়া যাবে, ঢাকার বাইরে যাওয়া যাবে, এরকম একটা যখন নির্দেশনা আসে তখন দেখা গেল যে বাংলাদেশে আপনি জানেন যে প্রাইভেট কার, মাইক্রোবাস এগুলি সবই আসলে রেন্টেড কার হিসেবেই পাওয়া যায়, এবং মানুষ দলে দলে বাড়ি গেলেন। এটাতে একটা ঝুঁকি হয়ে গেল হঠাৎ করেই যে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে খুব সাবধানে রেখেছি গত কয়েক মাস, এবং আমরা যদি ঈদ উৎসব করতে বয়োজ্যেষ্ঠদের কাছে যাই, সেটা দোয়া নিতে যাই, তাদের সাথে সময় কাটাতে যাই, এটা আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করেছি। এখন অফিস খুলে যাওয়াতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসবে বা বিভিন্ন শহরে আসবে, এই কর্মক্ষেত্রে ফিরবে, কারণ দীর্ঘদিন ছুটির পরে দেশে ফিরবে। সো অবশ্যই পরিবহন যদি স্বাস্থ্যবিধি চলে সেভাবেই পারমিশন দেওয়া হয়েছে। এখন যেটা হয়ে যাচ্ছে আসলে এই যে ঈদের আগে বাড়ি যাওয়া এবং ঈদের পরে ফেরত আসা, এটাতে আমরা প্রায় 14 দিনের একটা ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। আর যেহেতু 14 দিন বলছি, আপনারা জানেন সবাই যে করোনা ভাইরাসের শক্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড 14 দিন। এখন এটা হয় যে সপ্তাহটা এখন দেখেন আপনারা ক্রমাগত ভাবে বাড়ছে, এবং আগামী 3, 4, 5 তারিখ ঈদের বাড়ি যাওয়ার লোকজনের সংক্রমণ ছড়িয়েছে সেটা হতে পারবে। আবার ঢাকায় ফেরত আসার 14 দিনের 7 থেকে 10 ম্যাক্সিমাম সংক্রমণ থেকে, সো 10, 11, 12 তারিখে হয়তো এরকম দেখা যাবে।
সো এই যুগের মধ্যে আমরা পড়ে গেছি, এবং গণপরিবহনে বাংলাদেশে বাস যথেষ্ট সতর্কভাবে চলেছে দেখেছি আমরা আজকে, কিন্তু আমরা লঞ্চ এবং ফেরিঘাট তো আবার দেখছি, আপনারা দেখেন। সো আমরা মহামারী তার রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না, মহামারী রাষ্ট্র সবার সাথে, সবাইকে সাথে নিয়েই আসলে করতে হয়। আমরা যদি আমাদের ব্যক্তিগত সচেতনতা সাথে রাষ্ট্রীয় সচেতনতা কাজে লাগাতাম, তাহলে হয়তো আমাদের এই 20% মানুষ আমাদের ছুটির পরেও আমরা সারাদিন, আমরা প্রত্যেকটা মানুষ এখন জানি যে করোনা কেন হয়, কি হয়, ঘর থেকে বের হলে আমার জন্য কতটুকু রিস্ক হয়, সেটা আমরা জানি। জেনেও কিন্তু আমরা এক ধরনের জনগণ আমরা এক ধরনের ঝুঁকি আমরা নিচ্ছি। জি জি, ডাক্তার আলমগীর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন চিকিৎসক আছেন, ডাক্তার জাহিদুর রহমান। তিনি রাজনীতিকও বটে, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য। ডাক্তার জাহিদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে সরকার বিরোধী রাজনৈতিক দল যারা, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক ধরনের সমন্বয়হীনতা ছিল। কিন্তু ডাক্তার আলমগীর যেটা বলছিলেন যে সরকার যে নির্দেশনা দিয়েছেন সেগুলোও তো নাগরিকরাও পালন করেননি, সবাই করেননি, অনেকে আবার করেছেন, সেটিও সত্যি। ফলে আজকে আমরা দেখলাম যে আজকে কিন্তু নতুন করে জোন চিহ্নিত করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে 3টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার। একই সঙ্গে ওবায়দুল কাদের সাহেব এই ইঙ্গিতও দিচ্ছেন প্রয়োজনে তারা আরো কঠোর অবস্থানে যাবেন। ফলে আমরা কি এক ধরনের ট্রায়াল এররের ভিতর দিয়ে যাচ্ছি কিনা? কারণ এই বিষয়টা নিয়ে আমাদের কারোরই আগে খুব বেশি জানাশোনা ছিল না। ডাক্তার জাহেদ, ডাক্তার জাহিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে আপনাকে ধন্যবাদ। আমি এটা নিয়ে সত্যিকার অর্থে স্বীকার করছি, করোনার সময় বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন আচরণ করেনি, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ যদি সচেতন না হয়, আপনি কি তাকে আরো বেশি ছেড়ে দেবেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে পাচ্ছেন? জি, পাচ্ছি, আপনি কথা বলুন, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যালো, জি ডাক্তার জাহিদ, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি, আপনি কথা বলেন। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে পাচ্ছেন? পাচ্ছি। কোন একটি যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমরা আচ্ছা, ডাক্তার জাহিদের কাছে বরং একটু পরে যাই। মোহাম্মদ ওকে, আরাফাত, ফাইন, আমি বলছি। জি ওকে, যেটা বলছিলাম যে এই দেশের মানুষ করোনার সময় খুব সচেতন আচরণ করেনি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সত্যিকার অর্থে এত বড় বিপদ আছে, কিন্তু মানুষ এটাকে গায়ে লাগায়নি। মানুষ গায়ে লাগায়নি, তার একটা বড় কারণ আমি মনে করি সরকার। খেয়াল করুন, আচ্ছা তাহলে আমি একটু পরে বলি। জি, আপনার ওখানে কোথাও একটা ঝামেলা হচ্ছে। আমরা একটু মোহাম্মদ আরাফাত, আপনার কাছে শুনতে চাই যে এই যে ধরেন ডাক্তার আলমগীরও বলছিলেন যে বিশেষ করে ঈদের আগে বাড়িতে যাওয়ার যে সিদ্ধান্তটা, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের যে সিদ্ধান্তটা প্রায় হঠাৎ করে আসলো, তার ফলে গ্রামে এক ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়লো। এবং ডাক্তার আলমগীর বলছেন তার ফলে আমরা 14 দিনের বাড়তি ঝুঁকিতে পড়লাম, কারণ এটির সংক্রমণের একটু সময় লাগে। ফলে আমাদের কৌশলে কোথাও কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, মোহাম্মদ আরাফাত? না, ধন্যবাদ আপনাকে। না, এই বিষয়টি নিয়ে আমি আসলে অন্যান্য অনেক টেলিভিশনে কথা বলেছি। বিষয়টি হচ্ছে একই কথা আবার বলতে হবে আপনার প্রশ্ন উত্তরে, যে ঈদের আগে কিন্তু সরকার একটা স্ট্রিক্ট লকডাউনের ব্যবস্থা করেছিল, সবকিছুই কিন্তু বন্ধ ছিল। আপনার যদি মনে থাকে, সবকিছুই বন্ধ ছিল, পণ্যবাহী যে যানবাহনগুলি ছাড়া বাকি সবকিছু বন্ধ ছিল। কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ কিভাবে কিভাবে হেঁটে হেঁটে পণ্যবাহী আপনার যানবাহনে লুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে পন্থায় তারা ফেরিঘাট পর্যন্ত যে হাজির হয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষকে আমরা দেখেছি সেখানে। এবং সেই ওইখানে যেতে যেয়ে তারা যেটা করেছে, নিজেদেরকে মৃত্যু ঝুঁকিতে ফেলেছে এবং নিজেদের সন্তান শিশুদেরকে মৃত্যু ঝুঁকিতে ফেলেছে। তারপরে তারা আপনার নৌকা নিয়ে পার হওয়ার চেষ্টা করেছে নদী, এবং নৌকা ওভারলোড করে নৌকা ডুবে গেছে, চোখের সামনে দেখেছে। আবার তারা একই কাজ করেছে। এরকম বিষয়টি যখন ঘটা শুরু করছিল, তখন একটি পর্যায়ে পুলিশের তরফ থেকে অনেককে ঢাকাতে ফিরে আনারও ব্যবস্থা করা হয়েছিল, যে তারা যারা পৌঁছে গেছে তাদেরকে ফিরে আনা হবে। কিন্তু এটা আসলে আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিল জিনিসটা, এমন একটা পর্যায়ে গেছে, এত মানুষ এমন ভাবে পৌঁছে গেছে। ধরেন
দূরপাল্লার কোনো যানবাহন নাই, প্রাইভেট গাড়ি নাই, কিছুই নাই, সব বন্ধ। আপনি পণ্যবাহী ট্রাকের মধ্যে রড সহ ট্রাকের মধ্যে শিশু নিয়ে উঠে আপনি, এবং সে ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারাও গেছে। তো মানুষ যখন মৃত্যুর ঝুঁকি এই পর্যায়ে নিয়ে তারপরও তাকে দেশে যেতে হবে এরকম একটি সিচুয়েশন তৈরি করে, তখন আমি তো মনে করি না যে পৃথিবীর কোনো প্রশাসন আসলে এগুলো আটকানোর মানে ক্ষমতা সুযোগ রাখে। থাকে। এবং যখন তারা চলে গেল একেবারে আপনার ফেরিঘাট পর্যন্ত, এবং তারা সবাই না ওই পারে যেতে পারছে না ফিরে আসতে পারছে, এরকম একটা সিচুয়েশন। ধরেন যখন তারা ধরেন পণ্যবাহী যানবাহন নিয়ে তারা লুকিয়ে যখন গেছে, পুলিশ তাদের রাস্তায় থামিয়েছে, ঠেকিয়েছে, যানবাহন থেকে নামিয়ে দিয়েছে, তারা সেখান থেকে একটু পিছু হটে আবার রাস্তার পাশে ধান খেতে নেমে ধান খেতে আপনার হাঁটা দিয়ে দিয়েছে, সোজা চলে গেছে। আরাফাত ভাই তাই যদি হয়, আরাফাত ভাই কঠোর লকডাউনের ভিতরেই যদি আমার দেশের মানুষ, আমাদের জনসাধারণ এরকম আচরণ করে, সেখানে সরকারি ছুটি প্রত্যাহার করা, সবকিছু খুলে দেওয়া, যানবাহন, সেটা তাহলে তো আরো বেশি আত্মঘাতী সিদ্ধান্ত হওয়ার কথা। না, আমি আসছি সেখানে। আমি আগের প্রশ্নের উত্তরে সেই যেটি বলছিলাম সেটা হচ্ছে যে ওই বাস্তবতায় যে একটি পর্যায়ে সরকার বাধ্য হয়েছিল প্রাইভেট গাড়ি ছেড়ে দিতে। মাথায় সেটা সরকারের যেটা ছিল সেটা হচ্ছে যে যারা অলরেডি বাইরে চলে যে স্ট্র্যান্ডেড হয়ে গেছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে ফেলছে, পরিবার শিশু সন্তান সহ, তারা নিদেন পক্ষে অ্যাটলিস্ট আপনার ওই যে আপনার গাড়ি ভাড়া করে যাতে বাকি পথটা যেতে পারে, কারণ তারা অলরেডি বের হয়ে পড়েছে, তারা অলরেডি ফেরিঘাট পর্যন্ত চলে গেছে। এখন আপনি তো মানুষকে গুলি করে লাঠিপেটা করে, এটা তো ধরেন কোনো সভ্য সমাজে সম্ভব হয় না, যে কারণে ওখানে সরকারকে একটা কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে তাহলে কি এখন আপনি খুলে দিবেন, আমি যেটা মনে করি সবকিছু যে খুলে দেওয়া হয়েছে বিষয়টি এরকম নয়। কিন্তু আপনি দেখেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ আছে। আগের যে নিয়ম ছিল 4টা পর্যন্ত আপনার দোকানপাট 4টার পরে বন্ধ থাকবে, এখনো তাই আছে। এখনো বলা আছে 6টার পরে কেউ অনাহতভাবে বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতে হবে। এখনো কিন্তু বলা আছে যে আপনি দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু চলবে না, কোনো প্রাইভেট গাড়ি যানবাহন এক শহর থেকে আরেক শহরে চলার উপর নিষেধাজ্ঞা আছে। শুধু দূরপাল্লা আপনার লঞ্চ এবং ট্রেনে যে ব্যবস্থাটি আছে, এবং সেখানে একটা স্বাস্থ্যবিধি দেয়া আছে যাতে সোশ্যাল আইসোলেট আপনার এই যে ডিস্টেন্সিং এটা মেনটেন ম্যানেজ করে করতে পারে, এবং আপনার বাসের ক্ষেত্রে সেটা বলা আছে। এখন জিনিসটা হচ্ছে যে এই বিধিগুলো যে পুঙ্খানুপুঙ্খভাবে মানে আপনার মেনে চলা হয়, আমি আপনি এখানে প্যানেলে যারা আছে সবাই জানেন এবং মানেন, আমি মনে করি যে কোন খুব বড় রকমের সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা এটাও আবার জানি এই বিধিগুলি সবাই মানবেন না, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে। আসলে একটা সংখ্যক মানুষ মেনেছে, আরো অনেকে মানেননি এবং মানানো যায়নি। আমাদের দুর্ভাগ্য কি হয়ে গেছে জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দুটো ঘটনা ঘটেনি যেটা আমাদের দেশে ঘটেছে। তার একটি হচ্ছে আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আপনার কনসেন্ট্রেটেড হয়ে আছে যে জায়গায়, সেখানে একটা দুর্ঘটনা ঘটলো, ভুল বুঝাবুঝি বা মিসকমিউনিকেশন বা মিসম্যানেজমেন্ট যাই বলেন, একদল শ্রমিক ঢাকায় চলে আসলো, তখন এক দফা হলো। আর দ্বিতীয় যেটা হলো ঈদের যে বিষয়টা, ঢাকা ছেড়ে ঈদে যে ডেসপারেশন, মানে ঢাকার বাইরে যেতেই হবে, এই জিনিসগুলো কিন্তু আশেপাশের পার্শ্ববর্তী দেশে এই বিষয়গুলি ছিল না, কাজে তাদের এই সমস্যায় পড়তে হয়নি। তো আমাদের জন্য একটু ইউনিক সমস্যার মধ্যে আমরা ছিলাম। এখন যেহেতু জীবন জীবিকার একটা দ্বন্দ্বে চলে আসছে সরকার, 2 মাস 2.5 মাস হয়ে গেছে আমরা বন্ধ আছি, তো চেষ্টা করা হচ্ছে জীবন বাঁচিয়ে জীবিকার বিষয়টি কিভাবে নিশ্চিত করা যায়, এবং সেটিও একটি পরীক্ষামূলক ভাবে, এমন না যে এভাবেই আমরা চলবো, একটা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে। আরাফাত ভাই আপনাকে একটু থামাই এবং হাবিব ভাই আপনাকে এই জায়গা থেকেই প্রশ্নটি করতে চাই যে মোহাম্মদ আরাফাত বলছেন যে আমরা একটা জীবন এবং জীবিকার দ্বন্দ্ব, এবং 2-2.5 মাস বহু মানুষ না খেয়েও, মানে যারা বহু মানুষ কর্মহীন হতে হয়েছে, ধরেন ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, তাদের ফলে তাদের খাবারের প্রয়োজনটা, কর্মের প্রয়োজনটা অনেক বেশি। ফলে সরকার তো সে জায়গাটাই করছে, কিন্তু সাধারণ মানুষ কেউ কেউ যদি না মানে, সেটি কি কেবল সরকারের পক্ষে মানানো সম্ভব আপনারা মনে করেন? হাবিব ভাই। আপনাকে ধন্যবাদ। সরকারের একার পক্ষে মানা সম্ভব না, এই কথাটা বলে আমি সর্বপ্রথম এই করোনা আক্রান্ত হয়ে আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তিরা মারা গিয়েছেন, যারা এই দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মোনেম সাহেব। আমার সাথে মুক্তিযুদ্ধে গিয়েছিল আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার আত্মীয়, 13 বছর বয়সে আজগর, কয়েকদিন আগে করোনা আক্রান্ত মারা গেছেন, 3 দিন আগে। অনেক গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন, পুলিশ থেকে শুরু করে নার্স, ডাক্তার, সাধারণ মানুষ, শিল্পী, সাহিত্যিক, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যে সমস্ত ভাইয়েরা সম্মুখ যুদ্ধে, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের এক ভাই, যুব দলের মহানগরের প্রেসিডেন্ট খোরশেদ আলম কমিশনার,
সে যে মহান উদ্যোগটা নিয়েছিল দাফনের এবং অন্য ধর্মদের জি। অগ্নি বা আগুনের মধ্য দিয়ে বা তাদের হাবিব ভাই, আমাদের মূল আলোচনায় আসতে হবে। তার স্ত্রী আক্রান্ত, তারা সহ মূল আলোচনায় আসে যে তারা তাদের আসল মুক্তি কামনা মানে রোগ মুক্তি কামনা করছে। আর যে কথাটি বারবার ঘুরে ফিরে বলা হয়, পাবলিক এই দেশের জনগণকে দোষারোপ করে, জনগণ তো কোনো দোষ নেই, এই দেশের জনগণ খুবই ভালো, এই জনগণের কোনো দোষ নেই, জনগণকে বিভ্রান্ত করছে সরকার। আপনি তো দরকার ছিল না তো, আপনার যখন চায়না থেকে যখন আমাদের কিছু লোক চায়না থেকে ফিরে আসলো, তাদের যখন আপনার সরকারে নিয়ে আপনার হজ ক্যাম্পে রেখে দিল, তারপরে অন্য অন্য দেশ থেকে যে 5-6 লক্ষ লোক এসে তাদের সবাইকে দরকার ছিল না। শুধুমাত্র ইটালি থেকে যারা এসেছে, ইটালি তখন আক্রান্ত হয়েছিল, শুধু ইটালির থেকে যারা এসেছিল একদিনে 1.5 লক্ষ আসে নাই, 5,000 10,000 করে এসেছে। সরকার আগের থেকেই চিন্তা করা উচিত ছিল যে ডিসেম্বর মাসে শুরু হয়েছে এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়া শুরু হয়েছে, তখন থেকে সরকার 2 মাস ধরে তারা বলেই যাচ্ছিল আমরা প্রস্তুত, করোনা আমাদের কিছু করতে পারবে না, আমরা স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করেছি, এখানে আমরা জয়লাভ করব। এই যে অহমিকা এবং মিথ্যাচার এই করার মধ্যে দিয়ে কোনো রকম প্রস্তুতি না নিয়ে আপনার ইটালি থেকে যারা আসলো তাদেরকে সুরক্ষা বা তাদের থাকার সুব্যবস্থা না থাকার কারণে তারা সেখানে থাকতে যখন চাইলো না, তখন তাদের বিরুদ্ধে নানান ধরনের নবাবজাদা এটা সেটা বলে তাদেরকে গালিগালাজ করা হলো। এখন আমি বলি যে আজকে তো ঈদ আসলে কয় মাস পরে, আপনার কেন তার আগে গার্মেন্টসগুলি খোলা থাকলো? সরকার তো প্রথমেই বলেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে 15 দিন দিবে এপ্রিল মের বেতন দেওয়ার জন্য। তাহলে গার্মেন্টস কেন খোলা রাখলো? সেই গার্মেন্টস কর্মীদের কারা আসতে বললো? তা সরকার বললো না স্বরাষ্ট্রমন্ত্রী বললো না বাণিজ্য কে বললো? এই যে লক্ষ লক্ষ মানুষ, তার মানে আপনি পুরো দোষটাই, আপনি সাধারণ জনগণের কোনো দোষ নাই আপনি বলছেন হাবিব ভাই, পুরো দোষটাই হচ্ছে সরকারের, সেটি আপনার বক্তব্য। আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই, বিরতিতে যাব। আপনিও কি হাবিবুর রহমানের সাথে একমত? কারণ আমরা এখন 57টি ল্যাবে পরীক্ষা করছি এবং প্রত্যেকদিন আমরা এই যে 2-2.5 হাজার করে পজিটিভ পাচ্ছি, সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে ল্যাবের সংখ্যা বাড়ার কারণে, এবং এখন পিপিই নিয়ে সংকট নাই, অনেকখানি কাজ কিন্তু হয়েছে। আবার রোগী আক্রান্ত আরো বেশি হলে হয়তো আমাদের ঝুঁকিও বাড়বে। আপনার মূল্যায়ন শুনতে চাই। এ দফা কি আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে ওই দফাও শোনা যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। প্রথম আমি আগের কয়েকটা কথার একটু জবাব দিতে চাই। আমরা ট্রায়াল অ্যান্ড এরর করছি, এই ধরনের একটা কথা এসছে, জনাব আরাফাত বলছেন করোনায় আসলে কি করা উচিত হবে না হবে সেটার আসলে ট্রায়াল অ্যান্ড এররের কিছু নাই। এই কারণে নাই, এর মধ্যে যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এবং পদক্ষেপ আমরা দেখেছি কোন দেশ করোনা মোকাবেলার জন্য কি করেছে। সুতরাং এই পথগুলো খুব সহজে দেখা যেতে পারে। আপনি সবকিছু খুলে দিয়ে কেমন দাঁড়ায় তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনে নাকি আবার লকডাউনে যাবেন, এগুলোর তো কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেটা করোনার উপরের দিকে যাওয়ার সময় পুরোপুরি খুলে দিয়েছে। ভারতও উপরের দিকে যাচ্ছে, কিন্তু দেখুন ভারত সব একসাথে খুলে দেয়নি, তারা কতগুলো জোন ভাগ করেছে, রেড, অরেঞ্জ এবং গ্রিন, সেই অনুযায়ী কোনখানে কেমন হবে সেটা ঠিক হবে। খুব মজার ব্যাপার দেখেন, আমরা পুরো লকডাউন তুলে দিলাম এবং এখন বলছি আমরা আবার ওরকম জোনে ভাগ করব। এই জোনে ভাগ করার কথা ছিল আমাদের এবার ঈদের পর লকডাউন তোলার আগেই, যদি করতেই হতো। সুতরাং ট্রায়াল অ্যান্ড এরর কিছু না। আমি প্রায় বলি আমরা ঠিকমতো নকলও করতে পারিনি। আপনি সারা বছর পড়াশোনা করেন নাই, সুতরাং আপনি পরীক্ষা দিতে পারছেন না, কিন্তু আপনি যদি নকল ভালোভাবে করতে পারেন কথার কথা, তাহলে আপনি মোটামুটি কিছু লিখে আসবেন। করোনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভালো নকল করতে পারা দরকার ছিল, কারণ আমাদের আশপাশে যথেষ্ট পরিমাণ তথ্য আছে কি করলে আমাদের মতো দেশ, ভিয়েতনাম কি করেছে, ভারতের কেরালা কি করেছে, এই তথ্যগুলো আমি বড় দেশের কাছে যাচ্ছি না, আমাদের সামনেই ছিল। সুতরাং আমরা ট্রায়াল অ্যান্ড এররে কেন এখানে যাব আমি ঠিক সেটা বুঝতে পারছি না। আর জনগণ কেন কেয়ারফুল না? আচ্ছা, জনগণ কেয়ারফুল না কারণটা বলি, এবং জনগণ যদি কেয়ারফুল না থাকে তাহলে আমি কি করব এটা জবাব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আব্দুল্লাহ বলেছেন। উনি উপদেষ্টা কমিটির সদস্য, উনি ঈদের আগেই বলছিলেন ঈদের পর একটা কারফিউ দেওয়ার জন্য। মানুষ যখন আপনার কথা শুনবে না, মানুষ যখন এরকম রোগের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ঈদের আগে আমরা সবাই চলে যেতে পারলো কেন? আপনি একটা কারফিউ দিলে কি পারতো না? আপনি দেননি, এবং পৃথিবীর বহু দেশ যে কারফিউ দিয়েছে সেই তথ্য আমাদের সামনে আছে। সুতরাং আমরা শুধু ফলো করলে হতো।
জনগণ এত তার- রেকলেস হয়েছে কেন? আমার একটা ধারণা, সেটা হচ্ছে টেস্টের কথা বলছেন। আমাদের মতো দেশে অন্তত 30,000 টেস্ট হওয়ার কথা ছিল। 10,000 করেও আপনি এই মুহূর্তে যে পরিমাণ আক্রান্তের পার্সেন্টেজ পাচ্ছেন সেটা অনেক বড়। প্লাস আমাদের কারো একজনের ফোন বাজছে। ডাক্তার জাহিদ, আমরা একটা বিরতিতে যেতে চাই এবং ডাক্তার জাহিদ এবং হাবিবুর রহমান হাবিব যে অভিযোগ তুলেছেন, বিশেষ করে মোহাম্মদ আরাফাত, সেটা হচ্ছে সরকার কোনো কাজ করেনি, সরকারের এক ধরনের সমন্বয়হীনতা, মানুষ যথেষ্ট ভালো ছিল, সরকারের পদক্ষেপ এমনকি নকলও করতে পারেনি। সেই বিষয়ে নিশ্চয়ই মোহাম্মদ আরাফাত ব্যাখ্যা দেবেন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডাক্তার এস এ আলমগীর সাহেব নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন। সেই ব্যাখ্যা শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরছি। দর্শক, করোনা মোকাবেলার কৌশল নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের। আমাদের সঙ্গে মোহাম্মদ আরাফাত আছেন। মোহাম্মদ আরাফাত, আপনি যদি আগের বক্তব্য শুনে থাকেন, বিশেষ করে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমানের, তাহলে আপনি নিশ্চয়ই শুনেছেন যে সরকার, মানুষের কোনো আসলে দোষ নেই, সাধারণ মানুষের, সরকারই বরং সবকিছু করতে ব্যর্থ হয়েছে এবং সেখানে সরকারের নীতি নির্ধারণের ভুল, গার্মেন্টস খোলার ভুল, ঈদের আগে যেতে দেওয়া না দেওয়ার ভুল এবং কারফিউ না দেওয়া বা জরুরি অবস্থা জারি না করা, সেসব বিষয় নিয়ে তাদের বক্তব্য। আপনি নিশ্চয়ই সেই যুক্তি খণ্ডন করতে চাইবেন। দেখুন, এই বক্তব্যটা আসলে একটা একপেশে এবং একচোখা একটা বক্তব্য। আমি পার্সোনালি মনে করি না যে সব দোষ সব মানুষের, অবশ্যই না। এখানে অনেক সচেতন মানুষ বাংলাদেশে আছে এবং যারা খুব সচেতনতার সাথে আপনার এই যে করোনা মোকাবেলার যে প্রোটোকল মেনে চলেছে। আবার অনেক মানুষই আছে যারা মানেনি। কাজে মানুষের বলে এক ব্র্যাকেটে সব মানুষকে আমি ফেলতে চাই না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই সচেতন ছিল, সচেতনভাবেই তারা থেকেছে এবং কাজ করেছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ, যেহেতু 17 কোটির দেশ, এখানে যদি 5% মানুষও অসচেতন হয়ে যায়, সেই নাম্বারটা অনেক বড়। 95% মানুষও যদি সচেতন থাকে, 5% মানুষ অসচেতন হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে যদি ঈদের সময় ঢাকা ছেড়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে চায়, তাহলেই যথেষ্ট এরকম একটা কন্টেজিয়াস একটা ভাইরাস মোকাবেলা করা। এবং এখানে যে গার্মেন্টসের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, অনেকগুলি শ্রমিক চলে এসেছিল, যেটা আমরা বললাম। কাজে আমি এক পেশে বলতে চাই না। আর সরকারের প্রশ্নে আপনি যদি বলেন সব দোষ সরকারের, সেটাও একচোখা এবং এক পেশে বক্তব্য। সরকারের যে বিভিন্ন পর্যায়ে টুকিটাকি ভুল ত্রুটি, বিচ্যুতি এবং ব্যর্থতা নাই বা ছিল না, সেটা আমি বলবো না, অবশ্যই ছিল। কিন্তু বাই অ্যান্ড লার্জ তারা যথেষ্ট চেষ্টা করেছে ভালো পারফর্ম করার। কারণ পৃথিবীর সব দেশের সকল সরকারই কম বেশি একটা ব্যর্থতার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা প্যান্ডেমিক, 100 বছরে একবার আসে পৃথিবীতে। দুনিয়ার কোনো হেলথ সিস্টেম প্যান্ডেমিক মোকাবেলার জন্য প্রস্তুত নাই, কোনো দেশেই ছিল না, বাংলাদেশেও ছিল না। আপনার এক্সিস্টিং ফ্যাসিলিটিসকে কনভার্ট করে এটাকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আর যে কিন্তু আমি যদি এখন পলিটিক্যাল বক্তব্যের জবাব পলিটিক্যালি দেই, যে বলা হলো বাংলাদেশ নকলটা করতে পারি, নকল কেন করবে? আমাদের কনটেক্সট, বাস্তবতা একরকম। আমরা অন্ধের মতন কাউকে নকল করতে গেলেই তো আমরা আরো বিপদে পড়তাম। আর যদি এভাবে বলি, হ্যাঁ, আপনি দেখেন প্রথম 70 দিনে বাংলাদেশের ডিটেকশনের পর থেকে, শনাক্ত হওয়ার পর থেকে প্রথম 70 দিনে পৃথিবীতে শুধুমাত্র 2টো দেশ ছিল যাদের করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বাংলাদেশের চেয়ে কম ছিল। আর একটি মাত্র দেশ জার্মানি, যাদের মৃত্যুর সংখ্যা বাংলাদেশের সমান ছিল। আর সবগুলো দেশের মৃত্যুর সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি ছিল। হ্যাঁ, বাংলাদেশ এই নকলটা করেনি। যে পৃথিবীর এই যে লক্ষ লক্ষ মানুষ যে মৃত্যুর দিকে, আপনার স্পেনে 30,000 মানুষ মারা গেছে, ইউকেতে 30,000 ছাড়িয়ে গেছে, ইটালিতে 30,000 ছাড়িয়ে গেছে, তা আপনার আমেরিকাতে তো কি অবস্থা, 1 লক্ষ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এই নকলটা করেনি, আমি যদি ওভাবে বলি। বরং বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে তার একটা সাফল্য ছিল, আমি বলবো। হ্যাঁ, ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে ছিল। কারণ অনেকে সবকিছু তো আগে থেকে জানা যাচ্ছে না। আমরা সবকিছু জেনে শুনে শুরু করে দিব কোনো একটা পার্শ্ববর্তী দেশকে নকল করে, এটা তো সম্ভব হয় না। কারণ এর আগে সার্স, ইবোলা এগুলোও এসেছিল, সেই জিনিসগুলোর একটা সম্ভাবনা ছিল বাংলাদেশে আঘাত করার, আসেনি তো। কাজে করোনাটাও যে আঘাত করবে এটা কিন্তু জানুয়ারি মাসেও জানা যায়নি। ইভেন WHO সেটা প্রেডিক্ট করতে পারেনি, ইভেন আমেরিকাতেও প্রেডিক্ট করতে পারেনি। এটা ফেব্রুয়ারি মাসের দিক থেকে মোটামুটি জানা যাচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবে। এখন আপনি আমাকে বলেন যে এই ভিয়েতনাম, তাইওয়ান যেগুলো উদাহরণ দেওয়া হয়, এই সব দেশগুলো এর আগে ইবোলা, সার্স এগুলোর কিছু কিছু এপিডেমিক আকারে মোকাবেলা করার অভিজ্ঞতা ছিল
যে কারণে তাদের অলরেডি মানুষের মাস্ক পরার একটা অভ্যাস ছিল, তারপরে ওই অভিজ্ঞতা থেকে তারা আগে থেকে এক ধরনের খানিকটা preparation তাদের ছিল, এবং তাদের তারা একটা বাস্তবতাটাও advantage হয়তো ছিল। ভিন্ন। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনি নিশ্চয়ই মোহাম্মদ আরাফাতকে শুনছিলেন, ফলে সরকার কিছুই করেনি সেরকম জায়গায় যাওয়াটা, এটা কি কেবলই বিএনপির রাজনৈতিক বক্তব্য? আজকে আপনার দলের মহাসচিবও বলেছেন যে দারুণ সমন্বয়হীনতা, এবং এখন স্কুল কলেজ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন যে খুলছে সেটার সমালোচনা বিএনপিও করছে। ফলে এরকম একটা মানবিক দুর্যোগে আপনাদের বক্তব্য কি কেবলই রাজনৈতিক, নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতাও আছে? না, আমি এই কথাটা বলছি না সরকার কিছুই করেনি, বলছি না সরকার কিছুই করেনি, তা আমি বললাম সরকার অকামগুলি করছে। কিছু না করলে ভালো ছিল, অকাজগুলি করছে, এইটাই হলো বড় বড় সমস্যা। সরকার তো বাংলাদেশের মানুষকে নিয়ে তামাশা খেলছে, তামাশা। যখন আপনার উঠে যাচ্ছে আকাশের দিকে আপনার হলো সূচক, তখন আপনার অফিস খুলে দিচ্ছেন, বাসা লকডাউন উঠিয়ে দিচ্ছেন, সব কিছু খুলে দিচ্ছেন। যখন আপনার এখন রেড জোন, ইয়েলো জোন, আপনার গ্রিন জোন করতে যাচ্ছেন কেন? যখন শুধু ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে যখন সংক্রমণ হয়েছিল, আপনার অন্য অন্য জায়গায় কর্মগুলি আপনার ঠিক রাখলেন না কেন? অর্থনৈতিক কর্মকাণ্ড অন্যগুলো বন্ধ করে দিলেন কেন? নওগাঁ, আপনার নাটোর, অনেকগুলি জেলা আছে, পার্বত্য চট্টগ্রাম, অনেক পরে তারা সেখানে আগে বন্ধ করলেন কেন? যেগুলি ছিল সেগুলি আটকাতেন এখানে আটকালেন না, সব ছেড়ে দিয়ে এখন বলতেছেন আপনি গ্রিন জোন করে। কারণ কোনটা গ্রিন জোন করে, কোনটা রেড জোন করবেন? এখন আপনি গ্রিন জোন রেড জোন করা বাদ দিয়ে এখন কবর কোথায় কতটা হবে সেটা খোলার চিন্তা করেন। আপনি দেখেন এই যে কথাটা বলছে যে আমাদের দেশে মানুষ মরে নাই, আমাদের দেশে মানুষ যতগুলি মারা যায়, আমি আজকেও বলবো, আমি দায়িত্ব নেই বলবো, আজকে যে 22 জনের কথা, 22 জন মারা গেছে, খুঁজে দেখেন তো সারা বাংলাদেশে। আমি আজগরের কথা বললাম, 3 দিন আগে মারা গেছে, তার টেস্টের জন্য তার আলামত নিয়ে আসে, 7 দিন, আরো 4 দিন পরে তার টেস্টের রেজাল্ট দেবে, তখন সরকার বলবে যে সে কারণে মারা গিয়েছে না এমনি তার মারা গিয়েছে। তো এমনিভাবে সরকার প্রথম থেকে তো গোপন করেছে। মানুষ মরে না, আক্রান্ত হয় না, মানুষের ভিতরে সাহস, মরেও না, আক্রান্ত হয় না। আপনি টেস্ট দিতে করেন না, আক্রান্ত আপনি বুঝবেন কি করে? আপনি আজকে, আমি বলতে দায়িত্ব নিয়ে বলছি, আপনি আজকে ঢাকা শহরে টেস্ট করেন, 1 লক্ষ টেস্ট করেন, মিনিমাম 20,000 25,000 রেগুলার ধরা পড়বে। আপনি আক্রান্তের কথা আপনি বলছেন, পৃথিবীর সব দেশের চেয়ে বাংলাদেশ, বলেন না আমরা রোল মডেল, সব দেশের চেয়ে বেশি লোক বাংলাদেশে আক্রান্ত হবে, এবং পৃথিবীর সব দেশের চেয়ে জনসংখ্যার ভিত্তিতে সব দেশের চেয়ে বেশি লোক, কিন্তু আল্লাহ যদি আমাদের মাফ না করে তাহলে সবচেয়ে বেশি লোক আমাদের দেশে মারা যাবে সরকারের অব্যবস্থাপনার কারণে। জি, আমি ঠিক জানি না মানে কোন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আমাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার আলমগীর আছেন। একটা গুরুতর অভিযোগ, এটা অনেকবারই উঠেছে আলমগীর ভাই, আপনিও বহুবার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা অনেক তথ্য গোপন করি, অনেক বেশি লোক মারা যায় আমরা সেটি ঠিকমতো কাউন্ট করি না, অনেক বেশি লোক আক্রান্ত হয় সেটিও আমরা কাউন্ট করি না। এই অভিযোগ আপনি আগেও খণ্ডন করেছেন, কিন্তু এখন তো অনেক লোক আক্রান্ত হয়, এখন তো অনেক মানুষ মারা যাচ্ছে। আগে বলা হচ্ছিল যে মাত্র 3 জন মারা গেছে, আসলে অনেক মারা গেছে। এখন এই অভিযোগ বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব করছেন, আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ। আসলে হাবিব ভাই রাজনীতি করেন আর আমি বিজ্ঞানটা করি, তো হাবিব ভাইয়ের ব্যাখ্যা একরকম হবে। তবে মহামারী বাংলাদেশের সৃষ্ট কোনো রোগ নয়, এবং আমরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গোপন করিনি, এবং গোপন করার জন্য সরকারের কোনো পলিসি আসলে নাই। এবং মৃত্যুর কথা বলেন, বাংলাদেশের প্রতিদিন কত লোক মারা যায়, স্বাভাবিক মৃত্যু কত হয়, এটা হাবিব ভাইরা জানেন। আমার ছাত্র জীবনের আমাদের নেতা হাবিব ভাই, তো ওনারা খুব ভালো করে জানেন। রাজনীতির বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেই হয়। বিজ্ঞানটা হলো এই যে মহামারী তো আমাকে, আমার এক দেশের জন্য না, আমার দেশ দায়ী না, আমার রাষ্ট্র দায়ী না। মহামারী সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। পৃথিবীতে একটি দেশও তার প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্ল্যানে সাকসেসফুল হয় নাই। প্রত্যেকটি দেশকে আমি দায়িত্ব নিয়ে বলি, তার প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্ল্যান রিভাইজ করতে হয়েছে অথবা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করতে হয়েছে। আমরা কেরালা কিংবা ভিয়েতনামের উদাহরণ দিই। কেরালা কিরকম রাষ্ট্র, কেরালা কিরকম, ভারতে তো কোনো রাজ্য আর কেরালার মডেল ফলো করে না। আমি পৃথিবীর মডেল কেন বানাচ্ছি, আমি আসলে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে আমরা খুঁজে পাই না। কেরালাতে আমার দীর্ঘদিন কাজ করার সুযোগ ছিল। আমরা নিপা নিয়ে তাদের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করি। কেরালা এবং চায়নার লকডাউন, এই কথাটাও আমরা সব বলি। লকডাউন, যে লকডাউন হবে বাংলাদেশে সেই লকডাউন হবে না, চায়না যে লকডাউন হবে বাংলাদেশে সেই লকডাউন হবে না। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম বা চায়নাতে রেজিমেন্টাল গভর্নমেন্ট,
যে গভর্নমেন্ট আপনি আমি কেউ পছন্দ করি না, কিন্তু সিঙ্গাপুরে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে যে লকডাউন করতে পারে সেটা বাংলাদেশের মতো পিপলস গভর্নমেন্ট যেখানে গণতান্ত্রিক দেশ তাদের পক্ষে করা অত্যন্ত কঠিন। মার্কিন যুক্তরাষ্ট্র ফেল করেছে, ইউরোপের সকল দেশ ফেল করেছে। তথ্য উপাত্ত প্রতিদিন আমরা যা বলি এটাই তথ্য উপাত্ত, এবং এটাই সরকারি ভাষ্য বলেন, বেসরকারি ভাষ্য বলেন। আমরা যারা মৃত্যু নিয়ে কথা বলি, আমরা অন্তত এই পর্যন্ত 200 বেশি মানুষ মারা যাওয়ার পরে আশেপাশের লোকজনের, আমাদের তো উৎসাহী অনেক লোকজন আছে, কেউ একজন বলে দিল যে ওনার তো কাশি ছিল মারা যাওয়ার আগে, আমরা তাকে দাফন করতে পারি নাই। আমরা তো এই দেশের সচেতন মানুষ, আমরা দাবি করি বাংলাদেশ নাকি আমরা মানবিকতায় পূর্ণ দেশ। আমরা মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেই না, কারণ তার করোনা হয়েছে। করোনা হলে দাফন করা যায় না কেন? কেন? এবং এই মৃতদেহ থেকে টেস্ট করে অন্তত পক্ষে 200, হাবিব ভাইকের জন্য বলি, 200 মৃতদেহের স্যাম্পল থেকে আমরা 2টা পজিটিভও পাই নাই। আর বাংলাদেশে যদি শত শত লাশই পড়ে থাকে, মরেই যায়, সেটা তো আমরা সবাই দেখতে পেতাম। বাংলাদেশ আমাদের 80,000 গ্রামে অন্তত পক্ষে 68,000 স্বাস্থ্যকর্মী আছে। জি, এটা আমাদের পরবর্তী বাংলাদেশে এটা হলো আমাদের অন্যতম সাকসেসফুল একটা জিনিস। পৃথিবীর বহু উন্নত দেশেও এরকম গ্রাম পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা নাই, যেখানে যেরকম কেস হয় আমাদের কাছে নমুনা আসে। জি, আলমগীর ভাই আপনাকে একটু থামাই। ডাক্তার জাহিদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং প্রশ্নটা সরাসরি যে কেরালা বা ভিয়েতনামের মডেল কেন বাংলাদেশে অনুসরণ করা যায়নি? সরকারের ভিন্নতা, জনসংখ্যার ঘনত্ব এবং প্রত্যেক দেশের ইউনিক কিছু বৈশিষ্ট্য, ফলে নকল চাইলেও হুবহু প্রতিস্থাপন করা সম্ভব নয়, সেই ব্যাখ্যা মোহাম্মদ আরাফাতও দিয়েছেন। আপনারা এই যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগগুলো যদি সত্য এবং বাস্তবসম্মত হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বহু বড় বড় দেশ, যুক্তরাজ্য সহ তারাই বা কেন এটি নিয়ন্ত্রণ করতে পারলো না? কারণ অনেকেরই, ডাক্তার আলমগীর বলছিলেন যে এক্সিস্টিং প্ল্যান কাজ করেনি, কন্টিনজেন্সির নতুন প্ল্যান করতে হয়েছে অথবা সেটা আপডেট করতে হয়েছে। ধন্যবাদ। প্রথম, মৃত্যুর সংখ্যা নিয়ে একটা ডক্টর আলমগীর যে যুক্তি দিচ্ছেন যে যেহেতু মহামারী এই দেশের ব্যর্থতার কারণে হয়নি, এটা একটা গ্লোবাল ফেনোমেনন, সরকার কেন মৃত্যুর সংখ্যা লুকাবে? সরকার মৃত্যুর সংখ্যা কেন লুকাবে তার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। লুকানোর জন্য কি করছে আমি একটু পরে আসছি। এজন্য লুকাবে, সরকার বাংলাদেশে লকডাউন তুলে নেওয়ার ন্যারেটিভ তৈরি করবে মৃত্যুর সংখ্যা কম এটা দিয়ে। আপনাদের কি মনে আছে বাংলাদেশ যখন প্রথম করোনা ধরা পড়ে কিছুদিন পরই দেখা যাচ্ছিল বাংলাদেশে মৃত্যুর হার পৃথিবীতে সর্বোচ্চ, আক্রান্তের তুলনায় 10% বেশি ছিল, এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট এসছে। এরপর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি ম্যাজিক হয়ে গেল জানি না, এটা কমতে শুরু করলো। 2 সপ্তাহ আগে 1.5 ছিল মৃত্যুর পার্সেন্টেজ আক্রান্তের তুলনায়, এটা এই মুহূর্তে 1.35। আচ্ছা, লুকানোর জন্য কি করা হচ্ছে আমি অন্যান্য জায়গার কথা সরিয়ে রাখি। ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিট থেকে প্রতিবার রিপোর্ট আসছে বহু মানুষ মারা যাচ্ছে ওই ইউনিটেরই, এবং ঢাকা মেডিকেল কলেজের অথরিটি দায়িত্ব নিয়ে বলেছেন যে তারা সবগুলো থেকে স্যাম্পল নেননি। করোনা ইউনিটে করোনার লক্ষণ নিয়ে ভর্তি রোগী যখন মারা যায় আপনি স্যাম্পল কেন নিচ্ছেন না? সেখান থেকে আপনি রোগ সংখ্যা আরো বেশি হতে পারতো। সুতরাং সরকার এই মৃত্যুর সংখ্যা কম, ধরুন আক্রান্ত আরো বাড়লো এবং মৃত্যুর সংখ্যার সাথে রেশিও যদি 1 নিচে চলে আসে, তখন সরকার বলবে এরকম মৃত্যুর জন্য আর লকডাউনের দরকার কি, আমরা তো অনেক ভালোভাবে মানুষকে সাপোর্ট দিতে পেরেছি। এই কারণে সরকার মৃত্যুর সংখ্যা কম দেখাবে। হ্যাঁ, আমি আমার ব্যাখ্যা দিয়েছি নিশ্চিতভাবে, আপনি আপনারটা দিয়েছেন, আমি আমারটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ফলো করে নিয়ে আরাফাত ভাই যেটা বলছিলেন, হ্যাঁ সরকার তাই বলছে। আচ্ছা, অলরেডি একজন মন্ত্রী বলেছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইউরোপ আমেরিকা চাইতে ভালো বলে তারা মানুষ কম মারা যাচ্ছে। আচ্ছা, আমি আমাকে একটু কথা বলতে দেন, আমার কিছু কথা বলার আছে আপনার জবাবে। আপনি স্পেন আমেরিকার কথা বলছিলেন, হ্যাঁ বাংলাদেশ স্পেন আমেরিকাকে নকল করেছে, কারণ তারা লকডাউন দেয়া নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং দেবে না, প্রয়োজন নেই, নানা কথাবার্তা বলেছিল, সেজন্যই তাদের ওই অবস্থা হয়েছে এবং আমাদেরও সেই অবস্থা হতে যাচ্ছে। আমরা বলেছি আমরা নকল করিনি, আমি বলেছি আমরা নকল করিনি, না আপনারা আপনি ওদেরকে নকল করেছেন, আমি সেটা বলছি, আমি আপনাকে মিসলিড করিনি। আপনি ওদের উদাহরণ দিয়েছেন, সেই প্রসঙ্গে বলছি বাংলাদেশ ওদেরকে নকল করেছে, ওদেরকে নকল করে আজকে আমাদের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমি বলেছি আমি নকল করিনি বলেই ওদের যে সংখ্যা আমরা সেই জায়গায় আমরা যাইনি। না, উনি আপনাকে কোট করছেন না, উনি ওনার মতো করেই বলছেন। আমাকে আপনি আপনার জায়গায় বলুন, আপনি সেটা বলেননি আমি জানি। আমি বলেছি আমরা আসলে ফলো করছি বলেই আমরা আমাদের পরিস্থিতিটা এই খারাপের দিকে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, রেজিমেন্টাল যে গভর্নমেন্ট চায়না ভিয়েতনামের কথা বলা হয়েছে, আমি সেই জন্য বারবার কেরালার কথাও বলছি, এই কারণে ওখানে ওরকম রেজিমেন্টাল গভর্নমেন্ট না।
এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কোন জায়গায় আছে, আমরা সেই লোড নিতে পারবো কিনা সেটা বুঝে আমাদের প্ল্যানগুলো করা দরকার ছিল। আপনি সব কখন খুলে দিতে পারেন? যখন মানুষ প্রচুর আক্রান্ত হলেও স্বাস্থ্য ব্যবস্থা সেই লোড নিতে পারে। আমরা বা আমাদের করোনা ডেডিকেটেড হসপিটালে যথেষ্ট অক্সিজেন নেই, আপনি অন্য সব আইসিইউ ভেন্টিলেটর বাদই দেন, That's not correct. অক্সিজেনের অভাবের রিপোর্ট রেগুলারলি আসছে। যখন আপনি সব মানুষকে সংকটে ফেলে দিচ্ছেন, এক্সপোজ করছেন ইনফেকশনে, আপনার ওই সমস্ত ব্যবস্থা যখন থাকে না, সেজন্য আপনাকে প্রিভেন্টিভ মেজার্স অনেক বেশি নিতে হবে। মেডিকেল কলেজে আমাদেরকে প্রিভেন্টিভ মেডিসিন যখন পড়ানো হয়েছে, একটা কথা বলা হয়েছে, আমাদের মতো গরিব দেশগুলোর প্রিভেনশনের দিকে অনেক বেশি খেয়াল অনেক রাখা বেশি দরকার, নজর কারণ দিতে হবে। কিউরেটিভ মেডিসিন ইজ মাচ মোর এক্সপেন্সিভ এবং সেটা লোড নেওয়ার অবস্থা আমাদের নাই। এই সংখ্যার আক্রান্ততেই আমাদের হেলথ সিস্টেম অলমোস্ট ভেঙে পড়েছে। তাই যদি হয় ডাক্তার জাহিদ, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে এখন যে জায়গায় আছে, আপনার যে অবজারভেশন, আপনার যে পর্যবেক্ষণ, সেটি যদি সঠিক হয়, কিংবা হাবিব ভাই যেটি বললেন যে আমাদের লক্ষ লক্ষ লোক মারা যাবে, আমাদের লাশ কি কবর তৈরি করার জন্য এখন প্রস্তুত হতে হবে, তাই যদি হতে হয় তাহলে এই মুহূর্তে কি করা উচিত সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আবার একটা বিরতি, দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একদম শেষ সময় আমরা ডাক্তার আলমগীর আপনার কাছে ফিরতে চাই। আপনি নিশ্চয়ই ডাক্তার জাহিদুর রহমানের ব্যাখ্যাও শুনছিলেন। এরকম একটা পরিস্থিতিতেও এই মৃতের সংখ্যা গোপন, এই অভিযোগগুলো নিয়ে আপনিও ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তিনি আবার উল্টো ব্যাখ্যা দিচ্ছেন যে কেন এই তথ্যগুলো গোপন করা হচ্ছে এবং সেটি করে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু সত্যি সত্যি এরকম কোনো কিছু করা কি সম্ভব এই যুগে? না, আসলে মৃত্যুর কথাটা নিয়ে আমার বিভিন্ন সেক্টরেই কথা হয় এবং কথা বলতে হয়। ঢাকা মেডিকেল কলেজের একটা বক্তব্য ছিল এক সময় যে আমরা করোনার মৃতদেহ থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করিনি, কথাটা ঠিক নয়। আমাদের কাছে অন্তত প্রত্যেকটি তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে এবং ল্যাব রেজাল্ট সহ। এবং এগুলি যেহেতু আমরা ডিটেলস, আমরা কন্টাক্ট ট্রেসিং করি, আমরা এগুলি ফলো করি এবং এই ডাটাগুলো আমাদের কাছে আছে। আমি আপনার আরো একটা প্রোগ্রামে সেটার তথ্য উপাত্ত এখন আমার হাতের কাছে নাই। আমি প্রত্যেকটি তথ্য উপাত্ত দিয়েছিলাম যখন 36 জন মারা গেছে, কারো স্যাম্পল টেস্ট করা হয়নি, এরকম কথা বলা হয়েছিল। এবং এটা তো বাস্তবতা যে বাংলাদেশে যদি অনেক ডেড বডি হয় তাতে কি সরকার কোনো লাভবান হবে? লাভবান হবে না সরকার, সরকারেরই বরঞ্চ বেকায়দায় পড়বে। সো অনেক মানুষ মারা গেলে তথ্যপত্র লুকানোর কিছু আসলে নাই এখানে। এটা বিশ্ব মহামারী, পৃথিবীর সকল দেশের এই সময়টা বিপদ। এই বিপদে আমরা সবাই মিলে যদি সচেতন করার চেষ্টা করি সাধারণ মানুষ, আমার অধিকাংশ মানুষ 80 থেকে 90% লোক ঢাকা শহরে বাসায় থেকেছে। আপনি কিন্তু ঢাকা শহরে 26শে মার্চের পরে একজন বয়স্ক মানুষকে রাস্তা দেখেন, এখনো দেখছেন। অনেক ধন্যবাদ আলমগীর ভাই। আমি একটা হাবিব ভাই আপনার কাছে শুনতে চাই, ধরেন এই যে অভিযোগগুলো আপনারা করছেন সেটা করে সরকারের অর্জন কি বা সরকারের লাভ কি, এবং এই সময়ে আপনারা যদি সরকারের পাশে না দাঁড়ান বা একটা জাতীয় ঐক্যমত যদি তৈরি না হয় তাহলে মানুষ কি বলবে? আমরা তো ঐক্যমতের জন্য সবসময় প্রস্তুত এবং তারই প্রথম পদক্ষেপ হিসাবে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা লক্ষ লক্ষ মানুষকে ত্রাণ দিচ্ছি। আমি নিজেই তো আমার এলাকায় আমার নিজের স্ব উদ্যোগে 12,000 লোককে ত্রাণ দিয়েছি। সব মিলে আমার পাবনা জেলায় আমরা প্রায় 50,000-এর উপরে লোককে আমরা ত্রাণ দিই, আরও বেশি হবে। আমরা তো সরকার সহায়তা করতে চাচ্ছি। আর আমার ভাই ডক্টর আলমগীর যে কথাটা বলছে, আমার সাথে পরিচিত এক সময়, তো এখন আমি আমি দোষ দিই না। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন আইরিসার থেকে যখন প্রতিদিন একটা বুলেটিন প্রকাশ করা হয় তখন মানুষ বলে যে তাদের দিয়ে বলানো হচ্ছে কেন, যে সরকার সব থেকেই সফলতা দেখাতে চাচ্ছে। আমি আবারও বলবো যে প্রতিদিনে যে নিয়ে দেখানো হচ্ছে এর চেয়ে মানুষ কম মারা যায় না, এর চেয়ে মানুষ বেশি মারা যায়। কেন গোপন করতেছে সেটা যে ডাক্তার জাহিদ যেটা কিছুটা কথা বলেছে। আর আমি আরেকটা জিনিস বলবো যে এই যে আমরা যে আক্রান্ত দিক থেকে আমি চাই না, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে মাফ করুক, কিন্তু আমি যতই বলি না কেন আমরা যে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি লোক জনসংখ্যা অনুসারে, একে চীনের 150 কোটি লোক আর ভারতের 120 কোটি লোকের সাথে না রেশিও অনুসারে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি লোক আমরা আক্রান্ত হব এবং আমরা মারাও যাব বেশি, আল্লাহ মাফ যদি করে। তা না হলে আমেরিকার কথা আজকে বলছে পৃথিবীর যে দেশগুলো মারা যাচ্ছে
ইটালি বলেন, আমেরিকা জি। বলেন, তারা পাত্তা দেয়নি প্রথমের দিকে। যে তারা আপনার বার খুলে আপনার রেখেছে। সেই আশঙ্কা তারা সত্যি হোক পাংশালা সেটি খুলে নিশ্চয়ই রেখেছে। আপনিও তারা চান না। মোহাম্মদ আরাফাত, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে এই অভিযোগগুলো তো খুবই গুরুতর, যে নিহতের সংখ্যা লুকানো, আক্রান্তের সংখ্যা লুকানো এবং সেটি দেখিয়ে এক ধরনের স্বাভাবিক পরিস্থিতি জোর করে তৈরি করার চেষ্টা, যে ব্যাখ্যা ডাক্তার জাহিদ বা হাবিবুর রহমান হাবিব দিচ্ছেন। শোনেন, এই যে আমেরিকা ইটালি যে কথা বললো পাত্তা দেয়নি, হাবিব ভাই যেটা বললো খুবই সত্যি কথা, কিন্তু বাংলাদেশ কিন্তু পাত্তা দিয়েছিল। বাংলাদেশে 8ই মার্চে প্রথম ডিটেক্টেড হয়, শনাক্ত হয়েছে। আমরা 26শে মার্চেই চলে গেছি লকডাউনে সাধারণ ছুটি ঘোষণা করে। এত কম স্প্যানের মধ্যে পৃথিবীর কোনো দেশ আপনার ডিটেক্টেড হওয়ার এত অল্প সময়ের মধ্যে লকডাউনে যায়নি। কিন্তু আমরা কুইকলি মেজার নিয়েছি। কিছু অন্যান্য কিছু জায়গায় অন দ্য গ্রাউন্ড ব্যর্থতা বিচ্যুতি আছে, এটা ঠিক আছে। তার মানে আপনি পুরোটাকে বলে দিবেন এটা ঠিক না। মৃত্যু সংখ্যা নিয়ে যেটা বলা হচ্ছে খুবই অন্যায়, এটা এই কথাটা আমি মনে করি। আপনি দেখেন কতগুলি টেস্ট হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত, 3,20,000-এর মতো টেস্ট হয়েছে। মৃত্যুটা 672 জন মারা গেছে। প্রত্যেকটা মৃত্যু গুরুত্বপূর্ণ, যার যায় সে বোঝে। এটা আমি সংখ্যার জায়গায় আনতে চাই না, কিন্তু যেহেতু আলোচনাটা এখানে গেছে সে জায়গায় আমি এই কারণে আমি বলছি যে দেখুন, যতজনকে টেস্ট করা হচ্ছে সবার কিন্তু কোভিড উপসর্গ এবং সুযোগ আছে, প্রবাবিলিটি ছিল, তাদেরকে টেস্ট করা হয়েছে। তার মধ্যে 3,20,000-এর মধ্যে আপনি 672টা পেয়েছেন। কাজে অন্যান্য যে মৃত্যুর খবরগুলো আসছে কোভিড উপসর্গ, সেগুলোর মধ্যে এই পার্সেন্টেজে যদি হিসাব করেন, করে আপনি যোগ করেন, করেও আপনি দেখেন, সেগুলো যোগ করেন, করেও আপনি দেখেন গোটা বিশ্বে বাংলাদেশের বাইরে শুধু বাংলাদেশি যত মারা গেছে তার চেয়ে কম বাংলাদেশে মারা গেছে। ওইগুলো যোগ করেও আমি বলছি। আর এছাড়াও আপনার করোনা আসার আগে বাংলাদেশে প্রত্যেকদিন সাধারণ বিভিন্ন কারণে উপসর্গে মানুষের মৃত্যু হতো না? হতো তো। কাজে আপনি এখন সব মৃত্যুকে করোনা বলে ফেললে তো হবে না, এভাবে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। জি, আমরা একদম শেষ সময় ম্যানেজমেন্টের লাস্ট একটা কথা বলি, হাবিব ভাইকে মনে করাই দিতে চাই যে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। ঈদের আগেও সমস্যা হয়েছে। বেগম জিয়ার মুক্তির সময় আপনার দলের নেতা কর্মীরা এই বিএসএমএমইউতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করেছে, রাজনীতির কর্মীরা তারা তো সচেতন হওয়ার কথা। তারা যেভাবে পুলিশ দাঁড়াতে দিল কেন? তারা যেভাবে এইটা করেছে, তারা তো সচেতন লোক, তারা তো রাজনীতি করে। তারা যেভাবে ভেঙেছে, কাজে বিএনপির ম্যানেজমেন্ট করেছে তো বিএনপির সমন্বয় এবং ম্যানেজমেন্ট নিয়ে ব্যবস্থাপনার কথাই বলা উচিত না। এই কাজ তো শুরু করে দিয়েছে বিএনপি বেগম জিয়ার মুক্তির সময়। আমরা একদম শেষ সময়। ডাক্তার জাহিদ, আপনার শেষ 1 মিনিট। ডাক্তার জাহিদ, আপনার পরামর্শ কি, এখন কি করা উচিত? আচ্ছা, আমার কোনো পরামর্শ নেই, পরামর্শ দিচ্ছি না আমি সরকারকে। সরকার আসলে সবকিছু খুলে দেবেই, দিয়েছেই। কথা হচ্ছিল কেন সরকার এটা খুলছে। আসলে সরকার যদি সব খুলে না দেয় তাহলে পুরো লকডাউন রাখলে আপনার মানুষকে খাওয়াতে হবে। সরকার যে পরিমাণ ত্রাণ সোফার দিয়েছে এটা অত্যন্ত হাস্যকর অ্যামাউন্টের ত্রাণ, এবং সরকার এটা করবে না বলেই সরকার সব খুলে দিচ্ছে। এখনো যদি বলেন কিছু করতে হবে, সেটা হচ্ছে শক্তভাবে কারফিউ দিতে হবে। কারণ স্বাস্থ্যবিধি মানার কি নমুনা আজকে প্রথম আলো পত্রিকা দেখিয়েছে। বাংলাদেশ সরকার যে 13টা নীতিমালা দিয়েছে স্বাস্থ্যবিধি মানার, তার মধ্যে অন্তত 7টা সচিবালয়ে মানা হচ্ছে না। সচিবালয়ে যদি 7টা মানা না হয় তাহলে আপনার অন্য কোথাও কি এক্সপেক্ট করেন? সুতরাং আপনি মানুষকে দোষ দেন, মানুষের অসচেতনতা যাই বলুন না কেন। অনেক ধন্যবাদ জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ ডাক্তার আলমগীর, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, এবং অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। দর্শক, সরকার তো করছেই সরকারের মতো, একই সঙ্গে আমার আপনার সচেতনতা, নাগরিক সচেতনতাও খুব জরুরি সম্ভবত এই সময়ের। সেটি হলে হয়তো আমরা এই সংকট মোকাবেলা করে পার পেতে পারি। ভালো থাকবেন সবাই, থাকবেন জমাট।